আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় সেখানে স্থাপিত আপিল বুথ পরিদর্শন করে তিনি এই কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিস্থিতি সন্তোষজনক আছে বলেও জানান তিনি। এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী 10 জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে। ইসি জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আগামী 5 দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হবে, ইনশাল্লাহ আমরা এখন কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে পারবো। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, এখন পর্যন্ত কতজন আপিল করেছে, সবশেষ কি খবর রয়েছে জানাবেন। মালিহা, আপনি যেমনটি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে আজকে থেকে জানুয়ারি 5 তারিখ থেকে এবং এই আপিল গ্রহণ করা হবে, সেটি কিন্তু আপনার জানুয়ারির 9 তারিখ পর্যন্ত আপিল গ্রহণ এবং বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা হবে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে মনোনয়নপত্র জমা পড়েছিল মোট 2568টি, বাছাই শেষে সেটি কিন্তু 1842টি বৈধ ঘোষিত করা হয়েছে। এছাড়াও সারা দেশে 300 আসনে কিন্তু 723 জন প্রার্থীর মনোনয়ন কিন্তু বাতিল হয়েছে। তো এই যে বাতিল হয়েছে 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল, সেটি মনোনয়নপত্র বা গ্রহণ এবং বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আজকে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা, যে আপিল আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে বুথ 10টি কিন্তু স্থাপন করা হয়েছে এবং 10টি বুথে কিন্তু আপিল গ্রহণ করা হচ্ছে তাদের দাবি দেওয়া নিষ্পত্তিতে। এবং এই দাবি দেওয়া নিষ্পত্তির আপিল যে গ্রহণ করা হবে, সেই আপিলের দায়েরে সেটি পরবর্তীতে নির্বাচন কমিশন সেটি দাবি নিষ্পত্তি করবেন। তো আপনাদেরকে বলে রাখি যে 10টি আঞ্চলিক বুথ কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এই আঞ্চলিক বুথ পরিদর্শনের সময় কিন্তু সিএসি কথা বলেন পরিদর্শন এবং এই প্রদর্শনীর অনুষ্ঠানে কিন্তু সিএসি বলেন যে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনকে কেন্দ্র করে যে এখনো পর্যন্ত পরিবেশ কিন্তু সুষ্ঠু রয়েছেন এবং তারা আশাবাদী যে আসলে নির্বাচনটি সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করতে পারবেন। তো এখন আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত কতটি আবেদন আসলে আপিলের জন্য করা হয়েছে, সেটি আসলে বিকেল 5টার পরে আসলে আমরা জানতে পারবো যে কতগুলো আপিল দায়ের করা হয়েছে। মালিহা, জানছিলাম নির্বাচন কমিশন থেকে আপিলের খবর। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে গত 11 ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সাথে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে। আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে বিরুদ্ধ বলুন। এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রাণ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
নাহিদ, সেখানে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা কেউ কি এসেছেন, তারা কি বলছেন জানাবেন। মালিহা, নিখোঁজ ৮টি পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তারা কান্নায় আহাজারি করছিলেন, এছাড়া বিচার চাইছেন যে এই 18 জুলাই যাত্রাবাড়িতে একটি ছেলে মারা যায়, তার নাম সোহেল রানা। তার মা তারপরে একটি ভিডিওর মাধ্যমে তখন জানতে পারে তার ছেলে গুলিবিদ্ধ হয়। তারপরে মিটফোর্ড হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে ঘোরাঘুরির পরে আঞ্জুমান মফিদুলও তিনি গিয়েছিলেন তখন। তারপরে জানতে পারেন তার ছেলের লাশ রায়ের বাজারে বধ্যভূমিতে দাফন করা হয়েছে বা কবর দেয়া হয়েছে। তারপরে প্রতিদিনই তিনি এখানে আসতেন, আজকেও তিনি এসেছেন। তার সন্তানের লাশ তিনি খুঁজে পেয়েছেন। তারপরে এখানে আজকে কিছুক্ষণ আগে সিআইডি প্রধান, তারপরে এই আরও যারা বিশেষ বর্গরা ছিলেন এখানে, বিশেষ ব্যক্তিরা, তারাও এখানে উপস্থিত থেকে সেই লাশগুলোর কবর স্থানে তাদের পরিচয় নিশ্চিত পর্ব শেষ হয়েছে। তারা বলছিলেন যে এই ফ্যাসিস্ট সরকারের যারা এই তাদের বিচার চাইছেন, তারা বলছিলেন যে তাদের যেন দ্রুত বিচার হয়। এছাড়া সিআইডি প্রধান বলছেন যে এত দ্রুতভাবে কাজ সম্পন্ন হবে সেটিও অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হয়েছিল, ফরেন্সিক এক্সপার্ট, তাদের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হয়েছে। তো এসব কাজের মাধ্যমেই অনেকটাই এগিয়ে গেছে যে এই যে কাজগুলো ছিল, যে এতগুলো বেয়ারিশ লাশ ছিল সেই রায়েরবাজার কবরস্থানে, সেগুলো কিন্তু অনেকটাই পরিচয় শনাক্তের মাধ্যমে কিন্তু আজকে অনেক কাজ এগিয়ে গেছে। এখানে শুধু গণহত্যার কবর নয়, 114টি লাশের মধ্যে বাস দুর্ঘটনা থেকে শুরু করে অনেক লাশই রয়েছে। তো যেসব পরিবার তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, তারা এখানে এসে সেই সিআইডির প্রধান কার্যালয়ে এসে তারা স্যাম্পল দিতে পারবেন। তারপরে তাদের লাশ হয়তো সেখান থেকে শনাক্ত করা যাবে। তারা বলছিলেন, সিআইডি প্রধান বলছেন যে এই বিষয়ে তারা খুবই শক্ত অবস্থানে রয়েছেন। এছাড়া পরিবারের স্বজনরা বিচারের জন্য আহাজারি করছিলেন, পুরো সময় জুড়েই তারা কান্নায় ভেঙে পড়ছিলেন। কারণ এতদিন ধরে শুধু এখানে এসে তারা মোনাজাত দোয়ার মাধ্যমে তাদের সন্তানদের খুঁজেছেন, কিন্তু কোনো লাশ বা কোনটি লাশ তার সন্তানের বা পরিবারের সেটি কিন্তু নিশ্চিত করা যায়নি। তো আজকে সেই নিশ্চিত করে জানছিলাম রায়ের বাজার কবরস্থানের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচির আজ শেষ দিন পালন করছে দলটি। আজও তার কবর জিয়ারত করতে আসছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর চিত্র কেমন দেখছেন জানাবেন। মালিহা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের আজকে 6ষ্ঠ দিন চলছে এবং এই 6ষ্ঠ দিনেও সকাল থেকে মানুষের যেই উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এই জিয়া উদ্যানের প্রাঙ্গণে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন সর্বস্তরের মানুষের উপস্থিতি রয়েছে, একই সাথে সকাল থেকে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তাদের উপস্থিতিও আমরা দেখেছি। এখানে দেখেছি যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি এখানে এসে দোয়া মোনাজাতে সামিল হয়েছেন। এনডিপির চেয়ারম্যান ববি হাজ্জাজ তিনি এসেছেন এবং এই মাত্রই কিন্তু আমরা দেখেছি যে এখানে ডক্টর মঈন খান তিনি এসেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলছেন। তিনি আসলে এখানে তার যে নেতাকর্মী সহ আমরা দেখেছি যে এখানে উপস্থিত হয়ে দোয়া মোনাজাতে সামিল হয়েছেন। একই সাথে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, মাইক্রোবাসে করে আমরা দেখেছি ঠাকুরগাঁ, দিনাজপুর সহ অর্থাৎ দেশের সকল প্রান্ত থেকে এখানে এসে সকাল থেকেই মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা দোয়া মোনাজাত করছেন এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে দোয়া মোনাজাত চলছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল এরকমভাবে বিএনপির যারা দলীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের উপস্থিতি যেমন রয়েছে, একই সাথে অন্যান্য দলের নেতাকর্মীদের উপস্থিতিও আমরা দেখেছি। এখানে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা এসে এখানে ফুল দিচ্ছেন শ্রদ্ধা ভরে বেগম খালেদা জিয়ার যেই আপসহীন নেতৃত্ব এবং তার যে সংগ্রামী জীবন, বাংলাদেশের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার যে সংগ্রামী জীবন সেটিকে তারা স্মরণ করছেন। আমরা দেখছি যে এখানে দলীয় নেতাকর্মীদের সাথে সর্বস্তরের মানুষের যে ঢল সেটি রয়েছে এই জিয়া উদ্যানে এবং 6ষ্ঠ দিন হলেও মানুষের উপস্থিতি কিন্তু এখনও এখানে অনেক বেশি পরিমাণে রয়েছে। মালিহা, জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। পান থেকে চুন খসলেই রক্তক্ষয়ী সংঘর্ষ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো গ্রাম রূপ নেয় যুদ্ধক্ষেত্রে। প্রাণহানির ঘটনাও ঘটে প্রায়। ব্রাহ্মণবাড়িয়ার এমন ঘটনার খবর প্রায় শিরোনাম হয় জাতীয় গণমাধ্যমে। সংঘাতময় এসব এলাকায় এখন বইছে নির্বাচনী হাওয়া। দেশের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে শান্তি ফিরানো এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে অন্যতম চ্যালেঞ্জ। ভোটের সমীকরণে তাই যুক্ত হয়েছে এই জনপদে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর উপায় কি? শাহাবুদ্দিন বিপক্ষের সাথে নিয়ে সেসব প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। তিতাসপাড়ের শান্ত এই জনপদে আছে কৃষি নির্ভরতা আর বাণিজ্যিক গুরুত্ব। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই অঞ্চল ঘিরে তৈরি হয়েছে আমদানি রপ্তানির বিশাল রুট। সহজ সরল এ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই শত শত মানুষ দেশীয় অস্ত্রে একে অন্যের প্রতি হামলা চালায় প্রায়শই। মাইকে ঘোষণা দিয়ে দুই গোষ্ঠীর এমন তুমুল রক্তক্ষয়ী লড়াই এ অঞ্চলের মানুষের নিয়মিত অনুষঙ্গ। লাঠিসোঁটা নিয়ে একে অন্যের প্রতি ঝাঁপিয়ে পড়েন যুবক থেকে মধ্যবয়সী, এমনকি বৃদ্ধরাও। নারীরাও প্রায় এসব লড়াইয়ে যুক্ত হন। এসব যুদ্ধের পেছনে লুকিয়ে আছে গোষ্ঠী স্বার্থ। ভয়ের রাজ্যে এবার ভোটের বাতাস বইছে। গুরুত্ব পাচ্ছে সংঘাতবিহীন নির্বাচন। তুচ্ছ বিষয় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ট্যাটা যুদ্ধ হয়। এইসব ঘটনা যেন আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। যে কোনোভাবেই হোক নির্বাচনকালীন সময়ে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো রাখতে হবে। এ ব্যাপারে আমরা সার্বিকভাবে আমরা কাজ করছি। নবীনগর বাঞ্ছারামপুর উপজেলার দুটি আসনে মূলত লড়াইয়ের আভাস বিএনপি বিদ্রোহী বনাম জামায়াত জোট। আছেন জোটের প্রার্থীরাও। ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে লড়ছেন জোটের প্রার্থী জুনায়েদ সাকি। আমরা প্রধান গুরুত্ব দিতে চাই আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমার কর্মসংস্থান, খেলাধুলা, আমাদের পরিবেশটাকে তৈরি করা। আমি তো এটা চ্যালেঞ্জ মনে করি না। আমি আশা করি যে সবাই মিলে আমরা আগামী নির্বাচনটা মোকাবেলা করব এবং আমার বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন এবং নবীনগরের আপামর জনসাধারণ ধানের শীষের পক্ষে আছে। জোটের প্রার্থীদের আসন ছাড়লেও বিদ্রোহীদের ঠেকাতে পারেনি বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 5 ও 6 দুই আসনেই ভোটের সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টায় বিএনপির বিদ্রোহীরা। দলের সিদ্ধান্ত নেবে। আমরা দিন শেষে কখনো দলকে ছাড়ি নাই। দল যদি আমাদেরকে ছেড়ে দেন, আমাদের ঠিকানা দিন শেষে জনাব তারেক রহমান। 2001-এ বাঞ্ছারামপুরকে আমি একটা নিরাপদ আশ্রয় করে গড়ে তুলছিলাম। ওখানে সন্ত্রাস বলতে কিছু ছিল না, মামলা হামলা ছিল না। আমরা একটা সুন্দর একটা শান্তি নিয়ে করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে। দেশের অন্যতম বৃহত্তম জেলায় শান্তিপূর্ণ ভোট চান স্থানীয়রা। দীর্ঘ 17 বছর পর ভোটের সুযোগ কাজে লাগাতে চান তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।